হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালো সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসটি যারা করছো তাদেরকে হাইলি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই টপিকে নেওয়া প্রথম ক্লাসটি করনি তোমরা প্রথম সেই ক্লাসটি করবে, তারপর দ্বিতীয় ক্লাসটি করতে আসবে, তাহলে ডেফিনেটলি তুমি উপকৃত হবা। তো তুমি দেখো, এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লু, আর এইগুলো হচ্ছে চেনার উপায়, আর এগুলো হচ্ছে কি উদাহরণ। অর্থাৎ এই ক্লুগুলো কোন বাক্যে বসবে এবং কেন বসবে সেগুলো হচ্ছে এগুলা। আর এগুলো যখন তুমি মিলাবা বা বুঝতে পারবা তখন এইগুলো অ্যাপ্লাই করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে এক্সাম্পল অর উদাহরণ। দেখো, হ্যাভ টু অর হ্যাজ টু, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু বাধ্যতামূলক অর্থে। অর্থাৎ হ্যাভ টু অথবা হ্যাজ টু এমন একটা বাক্যে বসবে যে বাক্যের কাজটা অবশ্যই কি বাধ্যতামূলক বোঝাবে, এবং সেটা চেনার উপায় কি, যে শূন্যস্থানের পরে কি ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান। যদি শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম হয় এবং ওই বাক্যের কাজটা বাধ্যতামূলক বোঝায় এবং তোমাকে করাই লাগবে, সেখানেই বসবে হ্যাভ টু অথবা কি হ্যাজ টু। যেমন দেখি, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম। আচ্ছা, এখানে সময়ের কথা বলতেছে, খেয়াল করো যে সময় খুবই দামি একটা জিনিস। উই ড্যাশ ইউটিলাইজ টাইম, আচ্ছা সময় যেহেতু খুব দামি জিনিস, আমাদেরকে অবশ্যই অবশ্যই সময় কি করা লাগবে, সঠিক ব্যবহার করাই লাগবে। এটা কি বাধ্যতামূলক, তা না হলে তুমি জীবনে কখনো সফল হতে পারবা না। যেহেতু কাজটা বাধ্যতামূলক, তাছাড়া ইউটিলাইজ হচ্ছে কি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব ওয়ান। এই পাশে যেহেতু ভার্ব ওয়ান, আর এই বাংলাটা যেহেতু এরকম হচ্ছে যে এখানে কাজটা অবশ্যই করাই লাগবে, সেখানে অবশ্যই কি হ্যাভ টু অথবা কি হ্যাজ টু বসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, যে হ্যাভ টু অর হ্যাজ টু বাধ্যতামূলক অর্থে বসে, ওইটার পরে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বসে, সব বুঝতে পারলাম। এখন আমি কি হ্যাভ টু বসাবো নাকি হ্যাজ টু বসাবো, নাকি দুইটার একটা বসালেই হবে? এটা কি হতে পারে দেখেন তো। এখন বিষয়টা হচ্ছে, তোমার প্রশ্নটা যদি হয় এমন, তাহলে আনসারটা হবে কেমন, যেমন খেয়াল করো যে যদি শূন্যস্থানের আগে যে সাবজেক্টটা থাকবে এটা যদি হি, শি, ইট অথবা নাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। কি বললাম, বিষয়টা একদম খাতায় নোট করে নিবা, যে হি, শি, ইট অথবা কোনো কিছুর নাম যদি এরা সাবজেক্ট হয় তাহলে সেখানে বসবে কি হ্যাজ টু। আর যদি এরা বাদে অন্য কেউ সাবজেক্ট হয় সেখানে বসবে হ্যাভ টু। এখন তুমি এই বাক্যটা যদি দেখো, এখানে সাবজেক্ট এটা কি বলো তো, এটা কি হি, এটা কি শি, এটা কি ইট, এটা কি কোনো কিছুর নাম? না, এটা হচ্ছে কি উই। যেহেতু হি, শি, ইট কোনো কিছুর নাম এগুলোর একটাও না, সো এখানে কি বসবে হ্যাভ টু। কিন্তু যদি এখানে হি, শি, ইট অথবা কোনো কিছুর নাম থাকতো তাহলে এখানে কি বসতো হ্যাজ টু। ঠিক আছে, তাহলে কি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম, আমাদের সময় সঠিক ব্যবহার করতেই হবে। হি ওয়ান্টস টু গেট এ প্লাস, সে পরীক্ষায় বা কোনো কাজে বা কোনো কিছুতে এ প্লাস পেতে চায়, অর্থাৎ পরীক্ষাতে এ প্লাস পেতে চায়। সো তাই হি ড্যাজ স্টাডি মোর। আচ্ছা, এখন তুমি বলো তো ভাইয়া, এখন তুমি যদি পরীক্ষাতে এ প্লাস পেতে চাও, এখন তুমি যদি বলো যে ভাই আমি বাসায় ঘুমিয়ে থাকবো আর এ প্লাস আমার দরজায় এসে নকিং নকিং করবে, অর্থাৎ কি দরজায় এসে টোকা দিবে, এটা কি কখনো পসিবল? অবশ্যই না। সো তুমি যেহেতু পরীক্ষাতে এ প্লাস পেতে চাও, সো তোমাকে অবশ্যই অবশ্যই কি পড়াশোনা করাই লাগবে। কাজটা কি বাধ্যতামূলক। সো সাবজেক্টটা কি হি, তাহলে ঠিক আছে, হি, শি, ইট অথবা নেম এগুলো যদি হয় তাহলে হবে কি হ্যাজ টু। যেহেতু এখানে হি, সো এটা কি হবে হ্যাজ টু। তাই প্রশ্নটা এমন হবে, যেমন হি ওয়ান্টস টু গেট এ প্লাস, সে এ প্লাস পেতে চাই, সো তাই হি হ্যাজ টু স্টাডি মোর, তাকে অবশ্যই বেশি বেশি পড়তেই হবে। হ্যাড বেটার, যার অর্থ হচ্ছে কি বরং ভালো অথবা কি উচিত। হ্যাড বেটার বরং ভালো অথবা উচিত, অর্থাৎ হ্যাড বেটার অনেকটা মডাল ভার্ব শুডের মতো অর্থ দিয়ে থাকে, অর্থাৎ উচিত অর্থ দিয়ে থাকে। তাছাড়া আমি রিসার্চ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে হ্যাড বেটার এমন একটা বাক্যে বসে যে বাক্যগুলো মূলত বরাবর বৃষ্টি রিলেটেড, অর্থাৎ রেইন, অসুস্থ, সিক, শীত, উইন্টার, এই শব্দগুলো রিলেটেড। তাছাড়া শূন্যস্থান যদি এটা হয় আর এটার পরে ভার্বের কি হবে বেস ফর্ম। তাছাড়া এই ধরনের বাক্য অথবা যদি কোথাও উচিত অর্থ দেয় তাহলে সেখানেই বসবে কি হ্যাড বেটার। যেমন দেখো, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, ধর তুমি একটা জায়গায় আছো, সেই জায়গাটা তোমার খুব তাড়াতাড়ি কি মানে ত্যাগ করা উচিত,
তাহলে আজকে যেহেতু বৃষ্টি হতে পারে, তোমার তাড়াতাড়ি কি ওই জায়গাটা ত্যাগ করা উচিত। তাহলে উচিত মানে কি হ্যাড বেটার। তাছাড়া এই বাক্যটা খেয়াল করো তো, ইট মে রেইন টুডে। রেইন মানে কি বৃষ্টি। কি বলেছিলাম আমি? বৃষ্টি, অসুস্থ, শীত, ভার্বের বেস ফর্ম অথবা উচিত, এরকম অর্থে কি বসে হ্যাড বেটার। দেখো এখানে বৃষ্টিও আছে, তাছাড়া এখানে একটা উচিত অর্থ দিচ্ছে যে বৃষ্টি হতে পারে, তুমি জায়গাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। তাহলে উচিত, তারপরে বৃষ্টি, এগুলো যখন অর্থ দিবে বা বরং ভালো, তখন সেখানে বসবে কি হ্যাড বেটার। তারপর দেখো, ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ ড্যাশ গো হোম আর্লি, তোমার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। তাহলে যেহেতু অসুস্থ দেখাচ্ছে, আমার বাসায় যাওয়া উচিত, তাহলে উচিত অর্থে কি হ্যাড বেটার। তাছাড়া এখানে কি সিক অর্থাৎ কি অসুস্থ, তাহলে ইউ লুক সিক, ইউ হ্যাড বেটার গো হোম আর্লি। এখন ভাইয়া অনেক সময় স্টুডেন্টরা করে কি, যে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড বেটার এটাকে একসাথে গুলাইয়া ফেলে। আচ্ছা আমি যদি তোমাকে বলি, বলো তো, হ্যাভ টু মানে হচ্ছে বাধ্যতামূলক, আর হ্যাড বেটার মানে হচ্ছে উচিত। দেখো অর্থগত দুইটা হচ্ছে কি আকাশ পাতাল পার্থক্য। সময় খুবই দামি জিনিস, সময় সঠিক ব্যবহার করাই লাগবে। এখন তুমি কি বলতে পারবা যে উচিত? না। দেখো তুমি এ প্লাস পেতে চাও, পড়াশোনা করা উচিত না, পড়াশোনা কি করতেই হবে। তো যেগুলো করাই লাগবে বাধ্যতামূলক, হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর যে কাজগুলো কিছুটা তুলনামূলক ছাড় দেওয়া যায়, সেই কাজগুলো হচ্ছে মূলত কি উচিত অর্থে হ্যাড বেটার বসে। ঠিক আছে। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এখনই সময়। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এখনই সময়। এটা এমন একটা বাক্যে বসবে, ধরো এটা একটা শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, অর্থাৎ কি টু প্লাস ভার্ব ওয়ান সাবজেক্ট প্লাস ভার্ব টু, এই দুইটা জিনিসের একটা বৈশিষ্ট্য বা একটা সিম্বল তুমি যদি কোনো বাক্যে খুঁজে পাও, সেখানে বলবে ইট ইজ টাইম অর কি ইট ইজ হাই টাইম। ঠিক আছে। যেমন দেখো, এটা যদি শূন্যস্থান হয়, এটা কি টু লার্ন, টু যেহেতু পেয়েছ, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ভার্বের কি বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি বসে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ প্রপারলি, অর্থাৎ কি এখনই সময় ইংরেজিটাকে ভালো করে শেখার, অথবা কি এখনই সময়, অর্থাৎ কি এখনই সময় ফুটবল খেলার, এখনই সময় বই পড়ার। আমরা অনেক কথা বলি কিন্তু, সো ওই ধরনের বাক্যগুলো দুইভাবে বলা যায়, টু প্লাস ভার্ব ওয়ান সাবজেক্ট প্লাস ভার্ব টু। যেহেতু টু প্লাস ভার্ব ওয়ান এখানে আছে, সো এখানে অবশ্যই কি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম যে কোনো একটা বসবে। তারপর দেখো, পিপল স্টপড করাপশন, পিপল মানুষদের স্টপড বন্ধ করে দিয়েছিল করাপশন দুর্নীতি ফ্রম সোসাইটি সমাজ থেকে। আচ্ছা তাহলে এখনই সময়, এখনই সময় সমাজ থেকে দুর্নীতিটা কি করার, বন্ধ করার। আচ্ছা তাহলে এই পিপল কি ডেফিনেটলি সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যা বসে সেটা ডেফিনেটলি ভার্ব। এখন ভার্ব যখন হবে সেটা ভার্ব ওয়ান হতে পারে, ভার্ব টু হতে পারে, ভার্ব থ্রি হতে পারে। এখন আমাদের দরকার কি ভার্বের ভি টু। এখন ভাইয়া তোমরা হয়তো ঠিক ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, ডো ডিড ডান, গো ওয়েন গান, সি স সিন, টেক টুক টেকেন, এই ভার্বগুলো তোমরা পড়ে আসতেছো না? ডেফিনেটলি পড়ে আসতেছো। তাও যদি তোমরা এই টপিকে ভার্ব টু চিনতে তোমাদের সমস্যা হয়, তাহলে আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি, সেটা অবভিয়াসলি নোট করে নিবা। যেটা হচ্ছে ভার্ব টু হচ্ছে যদি শূন্যস্থানের পরে, অর্থাৎ কি যে ভার্বটা থাকবে ওই ভার্বের শেষে যদি ডি থাকে, ইডি থাকে, ইএন থাকে অথবা টি থাকে, এরা হচ্ছে ভার্বের বি টুর সিম্বল আর মার্কার। আবার বলি, ভার্ব টু হচ্ছে ভার্বের শেষে ডি, ইডি, ইএন, টি, এরা যদি থাকে এরা হচ্ছে ভার্ব টু। এবং তুমি এই টেকনিকটা দিয়ে ইংরেজিতে 95% ভার্ব ওয়ান আর ভার্ব টু কি তুমি চিনে ফেলতে পারবে। যেমন খেয়াল করো, পিপল স্টপ, আচ্ছা পিপল সাবজেক্ট হলে কি স্টপ হচ্ছে ভার্ব। আচ্ছা এই স্টপটের শেষে কি আছে বলো তো, ইডি। যেহেতু ইডি আছে, এটা ডেফিনেটলি কি ভার্বের ভি টু। আর যেহেতু এটা সাবজেক্ট আর এটা ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু, এখনই সময় দুর্নীতি বন্ধ করার, এখনই সময় দুর্নীতি বন্ধ করার, ইট ইজ টাইম পিপল স্টপ করাপশন ফ্রম সোসাইটি, সমাজ থেকে করাপশনটা কি করবে, বন্ধ করবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, টু প্লাস ভার্ব ওয়ান, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। ভেরি ইজি। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ মানে কি যেই মাত্র। এটা দেখো উভয় পাশে ভার্ব টু হবে। আচ্ছা উভয় পাশে যেহেতু বলছে, তাহলে অবশ্যই এই বাক্যে দুইটা সেন্টেন্স থাকবে, তাই না? এবং দুনো পাশে কি ভার্বের বি টু হবে, অথবা দেখো পসিবল থাকবে। যদি ভার্ব টু এবং ভার্ব টু হয় অথবা পসিবল শব্দটা থাকে, তাহলে সেখানে বসবে অ্যাজ সুন অ্যাজ। আর ভার্ব টু কিভাবে হয় একটু আগে কি বুঝালাম, ডি, ইডি, ইএন, টি, সেখানে হবে ভার্ব টু। এখন তুমি দেখো, ড্যাশ
ড্যাশ উই রিচ দ্য স্টেশন। আচ্ছা, এটা কমা, এই কমায় এই বাক্যটাকে একটু ক্ষমা করা শিখেছে। যেমন ধরো এটা একটা বাক্য, এই কমায় ক্ষমা করে এটাকে এই পাশ দিয়ে আলাদা করে আরেকটা বাক্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে ভার্ব, এই ভার্বের লগে আছে কি ইডি, নাম কি ভার্ব টু, এইখানে কি দ্য রেন কি সাবজেক্ট, ভার্ব কেডা স্টার্টেড, আছে কি ইডি ভার্ব টু। ওকে, ভেরি গুড। ভার্ব টু ভার্ব টু, ভার্ব টু ভার্ব টু, উভয় পাশে ভার্ব টু বসাবা কি অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমরা কি লিখবো, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছালাম, দ্য রেন স্টার্টেড, বৃষ্টি কি হলো শুরু হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো হি নিডস গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন ড্যাশ পসিবল। আহা হা, এটা কি বলতো, আহা হা, পসিবল, এটা হচ্ছে এক প্রকার বেটকি মাছ। বেটকি মাছ দেখো না, এক প্রকার মাছ আছে, এ দেখবে নদীতে এই বেটকি মাছটা কি করে, একদম বেঁচে থাকে, ওরা ধরলেও কোনো নড়াচড়া করে না। ঠিক তেমনি পসিবল শব্দটা একবারে তোমার চোখের সামনে থাকবে, তখন তুমি কি দিয়ে দিবে, ডানে বামে তাকানোর দরকারই নাই, সেখানে দিয়ে দিবে কি অ্যাজ সুন অ্যাজ। যেহেতু পসিবল, চোখ বন্ধ করে দিবা কি অ্যাজ সুন অ্যাজ। হি নিডস গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, অ্যাজ ইফ অর অ্যাজ দো, যার বাংলা অর্থ হচ্ছে কি যেন, অ্যাজ ইফ অর অ্যাজ দো, যার বাংলা অর্থ হচ্ছে কি যেন। এটা দেখো, এটা যদি আমি শূন্যস্থান দিয়ে দুইটা ভাগ করে দেয়, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ, না না সরি, এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া, কারণ আমি বাংলাদেশকে আগে রাখতে চাই। এখন স্যার বাংলাদেশে যদি ভার্ব ওয়ান থাকে আর ইন্ডিয়াতে যদি ভার্ব টু থাকে অথবা ওয়ার থাকে, তাহলে ওইখানেই কি অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো। আবার বাংলাদেশে যদি ভার্ব টু আসে আর ইন্ডিয়াতে যদি হ্যাড প্লাস বি থ্রি থাকে, তাহলে সেখানে হবে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অর্থাৎ শূন্যস্থানের আগে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে পরে হবে ভার্ব টু বা ওয়ার, শূন্যস্থানের আগে যদি ভার্ব টু থাকে পরে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই দুইটা স্ট্রাকচারের একটা স্ট্রাকচার যদি কোনো বাক্যে মিলাতে পারো, সেখানেই হবে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আরেকদম সহজ ভাষায় বলতে গেলে, শূন্যস্থানের আগে যদি এক থাকে পরে থাকবে দুই, আগে যদি দুই থাকে পরে থাকবে তিন। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া ভার্ব এক ভার্ব দুই ভার্ব দুই ভার্ব তিন, তাহলে তুমি বলবা ভাইয়া তাহলে হ্যাড কোথায় চলে গেল। তাহলে এইটা যদি তুমি মনে রাখতে চাও, তোমাকে একটা সহজ সংজ্ঞা বলে দিতে চাই। ভার্ব থ্রি কখনো বাক্যে বসে না একা, তাকে করাতে হয় হ্যাডের সাথে দেখা। দারুণ একটা কবিতা বললাম যে ভার্ব থ্রি বাক্যে বসে না একা, তাকে করাতে হয় হ্যাডের সাথে দেখা। এক নাম্বার দুই নাম্বার বা ওয়ার, দুই নাম্বার তিন নাম্বার, তার আগে কি হ্যাড। এই স্ট্রাকচারে বসবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। যেমন খেয়াল করো, হি অ্যাক্টস, সে আচরণ করে ড্যাশ হি ওয়ার মাই বস, সে এমন ভাবে আচরণ করে যেন সে আমার কি বস, আসলে সে আমার কিচ্ছু না, সে আমার আচরণ দেখে বোঝা যায় হ্যাঁ আমার বস। তাহলে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার মাই বস, তাহলে হি অ্যাক্টস নিঃসন্দেহে ভার্বের বেস ফর্ম, যদি ভার্বের সাথে অ্যাস থাকে অথবা ই এস থাকে, ওরা নিঃসন্দেহে কি ভার্বের বেস ফর্ম। যেহেতু এটার সাথে অ্যাস আছে তাহলে ওইটা কি ভার্বের বেস ফর্ম। আর এই পাশে কি আছে বলতো, ওয়ার, তাহলে ভার্ব ওয়ান ভার্ব ওয়ান, এই পাশে কি ওয়ার, এই তো ওয়ার অথবা ভার্ব টু, তাহলে সেখানে বসবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে হি অ্যাক্টস, সে আচরণ করে অ্যাজ ইফ যেন হি ওয়ার মাই বস, সে আমার কি বস। হি বিহেভড মি, সে আমার সাথে আচরণ করেছিল এমন ভাবে যেন হি হ্যাড নোন অল, যেন সে সব জানে, মানে সে যেন আমার সব খবর জানে, সে আমার সাথে এমন ভাবে আচরণ করেছিল। তাহলে বলো তো স্যার এটা কি ভাই, এটা কি সাবজেক্ট, আর এটা কি ভার্বের ভি টু, কেন ভি টু, শেষে কি আছে ইডি, তাহলে এটা কি ভার্ব টুর লক্ষণ কি না, হ্যাঁ। আর এখানে দেখো তো কি হ্যাড, তারপরে যা বসবে ভার্বের কি বি থ্রি, কারণ আমি বলেছিলাম ভার্ব থ্রি বসে না একা, তাকে করাতে হয় হেডের সাথে দেখা। আর হেডের পরে ভার্বের কি হয় মৌলিক ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে নো নিউ নোন, আমরা জানি নোন হচ্ছে ভার্ব থ্রি, আর তার সাথে হেডের একটা সম্পর্ক আছে, হ্যাড প্লাস ভি থ্রি, আর এই পাশে ভার্ব টু, এই যে ভার্ব টু এই যে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে সেখানে বসে হবে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ঠিক আছে। তারপর দেখো নো সুনার হ্যাড, হতে না হতে, যেতে না যেতে, ঘটতে না ঘটতে, পৌঁছাতে না পৌঁছাতে, এই যে শব্দগুলা, একটা হতে না হতে আরেকটা, একটা যেতে না যেতে আরেকটা, এই যে শব্দগুলা বা এই যে কথাগুলা আমরা যে স্ট্রাকচারে বলি সেটা হচ্ছে কি নো সুনার হ্যাড। এবং এটা এমন একটা বাক্যে বসবে, যদি এটা ধরো শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে যদি স্যার দেন দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে, আই মিন পাস্ট টেন্সের মার্কার থাকে, তাহলে সেখানে বলবে নো সোনার হ্যাড। গত ক্লাসে আমরা পড়েছিলাম দেন যদি থাকে সেখানে উড রাদার দিতে হয়, কিন্তু বায়া দেনের পরে যদি ভার্ব টু থাকে তাহলে কিন্তু সেখানে উড রাদার বসবে না, তাহলে সেখানে বসবে নো সোনার হ্যাড। এটা একটু খেয়াল করবা, দেনের পরে ভার্ব টু থাকলে সেখানে বসবে নো সোনার হ্যাড। এটা খেয়াল করো তো, উই রিচ দ্য স্টেশন দেন দ্য রেইন স্টার্টেড, মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি কি হয়ে গেল শুরু হয়ে গেল। আচ্ছা এটা কি দেন, দ্য রেইন কি সাবজেক্ট,
স্টার্টেড কি ভার্ব টু, তাহলে কিভাবে ভার্ব টু, ইডি ভার্ব টু, তাহলে ভার্ব টু সাবজেক্ট দেন সাবজেক্ট ভার্ব টু, এখানে বলবে কি নো সুনার হ্যাড। ড্যাশ উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য বেল র্যাং, মানে বেলটা বেজে গেল। আচ্ছা এটা কোথায় দেন, এই তো দেন, দ্য বেল কি সাবজেক্ট, র্যাং হচ্ছে ভার্ব টু, কারণ রিং র্যাং রাং, এটা কি রিং না, এটা কি র্যাং, তাহলে র্যাং কি ভার্ব টু। যদি ভার্ব টু হয় আর এখানে দেন থাকে তাহলে নিঃসন্দেহে সেখানে কি বসবে, নো সুনার হ্যাড। ঠিক আছে, তারপর দেখো আনলেস অর্থ কি যদি না, আনলেস অর্থ কি যদি না। আসলে এটা তুমি যদি কোনো বাক্যে বসাতে চাও এটা তোমাকে কি অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ অর্থটা বুঝে তারপর বসাতে হবে একটা বাক্যে। যেটা কি আনলেস যদি না, আর এটা এমন একটা শর্ত সাপেক্ষে তোমাকে বলবে যে যদি না তুমি এটা করো তাহলে ওইটা তোমার লাইফে আসবে না। অর্থাৎ যদি না তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে জেরিন তোমার লাইফে আসবে না। জেরিন কি হয়ে যাবে, হ্যানার কি হয়ে যাবে, বাপ্পারাজের সাথে বিয়ে হয়ে যাবে। সো তুমি যদি বাপ্পারাজের সাথে হ্যানাকে বিয়ে দিতে না চাও, তোমার লাইফ থেকে যদি তুমি জেরিনকে হারাতে না চাও তাহলে অবশ্যই তোমাকে কিছু একটা করতে হবে। এটাই হচ্ছে আনলেস অর্থ কি যদি না, যদি না তুমি এটা করো তাহলে তোমাকে ওইটা করতে হবে, বা এটা না করলে ওইটা হবে না, এরকম। যেমন দেখো ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবা না, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তার মানে আমি যদি কঠোর পরিশ্রম না করি আমি জীবনে সফল হতে পারবো না। তাহলে আনলেস মানে কি যদি না তুমি পরিশ্রম করো তুমি সফল হইতে পারবা না। ঠিক আছে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে শাইন করতে পারবা না, অর্থাৎ জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবা না, জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবা না, জীবনে উন্নতি করতে পারবা না যদি নাকি ইউ ইউটিলাইজ টাইম, তুমি সময় সঠিক ব্যবহার করো। তাহলে দেখো একটা শর্তমূলক বাক্য বলে দিছে কিনা, যে যদি না তুমি সঠিক ব্যবহার করো সময়ের তুমি কি শাইন করতে পারবে না। তার মানে তোমাকে অবশ্যই সময়ের কি সঠিক ব্যবহার করতে হবে, তারপরে তুমি জীবনে শাইন করতে পারবা। তাহলে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে সফল হতে পারবা না আনলেস যদি না ইউ ইউটিলাইজ টাইম, তুমি সময় সঠিক ব্যবহার করো। সো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্তই। সো হোপফুলি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে, এবং আজকের ক্লাসটি যদি তুমি বুঝে থাকো এবং আজকের ক্লাস থেকে তুমি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা, এবং তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবা যেন তোমার মতো তারাও উপকৃত হতে পারে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সকলের ভালো কিছু জীবনে করতে পারবা সেটা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।